মানুষ যে সরকারকে নির্বাচন করে, যে সরকার অলরেডি বিদায় নিয়েছে, মানুষ বিদায় দিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে কোনো চক্রভিউ বা চক্রবুদ্ধ এগুলো করার আর প্রয়োজন হয় না। সত্যিই যেন চক্রব্যূহর মাঝে আটকে পড়েছে যুবরাজ অভিষেক। মহাভারতের অভিমন্যুর মতোই চারদিক থেকে ঘিরে ফেলেছে তাকে বিজেপি শিবির। একের পর এক কেস, ইডি সিবিআই তদন্ত, লিপস অ্যান্ড বাউন্স নিয়ে অজস্র প্রশ্ন, আর শেষ তীর হিসেবে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনকে ভেঙে ফেলার নির্দেশ কলকাতা পুরসভার। হাতে সময় মাত্র 7 দিন, তারপরেই ভেঙে দেওয়া হবে শান্তিনিকেতনের অবৈধ অংশগুলি। আর কি বেঁচে রইল তাহলে? অভিষেকের জেল যাওয়া? সেটার ব্যবস্থাও হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুবই তাড়াতাড়ি করে ফেলবে। রাজনৈতিক কুরুক্ষেত্রে এখন নজর একটাই, ভবিষ্যৎ কি অভিষেকের? চক্রব্যূহ থেকে বেরোতে পারবেন কি যুবরাজ? অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কি একটা চক্রবুদ্ধ তৈরি করা হচ্ছে? শুভেন্দু অধিকারী কি বিভিন্ন উপায় দিয়ে অভিষেক ব্যানার্জির চারপাশে একটা চক্রবুদ্ধ রচনা করছেন? সেজন্যই প্রথমে তো আমাকে অভিনন্দন জানালে না যে আমাদের সরকার, মানুষের নির্বাচিত সরকার পশ্চিমবঙ্গে চলছে। তুমি যখন জানালেই না, আমাকে সেজন্য বাধ্য হয়ে আমার নিজেই বলতে হলো যে মানুষ যে সরকারকে নির্বাচন করে, যে সরকার অলরেডি বিদায় নিয়েছে, মানুষ বিদায় দিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে কোনো চক্রভিউ বা চক্রবুদ্ধ এগুলো করার আর প্রয়োজন হয় না। মানুষ এদের অন্যায় সহ্য করতে না পেরে সেই জন্যই কিন্তু নতুন সরকার নির্বাচন করেছে। তো সেই জন্য তোমরা এখন যেগুলো দেখছো সেগুলো মানুষের চাহিদা, মানুষ চেয়েছে যা সেই তার বেসিসে আমাদের 18 পয়েন্টের ম্যানিফেস্টো ছিল, এবং সেইগুলোই এক একটা করে মুখ্যমন্ত্রী ইজ গোয়িং ভেরি স্লো, আমি বলবো, মানে স্লো অ্যান্ড স্টেডি। অনেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে মুখ্যমন্ত্রী এত তাড়া করছে কেন, এত কিছু করছে কেন। আমাদের কিন্তু 5টা বছর মানুষ দিয়েছে, এবং 5টা বছরের মধ্যে তুমি যদি গুনে গানতে দেখো 365 days ইন্টু 5 years যতটা হয়, তার থেকেও বেসিক্যালি কম দিন পাবো আমরা। তার কারণ সরকার ডিসাইড হবে, মানে এরপরে ইলেকশন 5 বছরের মধ্যে। যেন মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেটাও তো প্রায় দিন 4 লেগেছে ইলেকশন রেজাল্টসের পরে মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার হতে। 9 তারিখে যেদিন থেকে মুখ্যমন্ত্রীর ডিসিশন নেওয়া হয়েছে, নাম ঘোষণা করা হয়েছে, সোয়েরিং-ইনের পরের দিন থেকে উনি একটার পর একটা খুব ভেবে চিনতে কংক্রিট ডিসিশন। এবং আমার ডেফিনেটলি তোমরা যথেষ্ট প্রাজ্ঞ সাংবাদিক, তোমরা যথেষ্ট বুঝতে পারছো যে এই কোনো ডিসিশন যেগুলো মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করছে, মুখ্যমন্ত্রী মন থেকে গড়ে বা হঠাৎ স্পর অফ দ্য মোমেন্ট একটা নিজাক রিয়াকশন উনি কিন্তু দিচ্ছেন না। আমরা যে গত 15 বছর ধরে মানুষের উদ্বেগ, মানুষের ওপর যে অত্যাচার, মানুষের যে চাহিদা ছিল, সেটা আমরা অ্যাজ এ রেসপন্সিভ গভর্নমেন্ট মানুষের ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের একটা ম্যানিফেস্টো তৈরি করেছিলাম, এবং সেই ম্যানিফেস্টোই কিন্তু একটার পর একটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি একটার পর একটা অ্যানাউন্স করে যাচ্ছেন। তো সেখানে এই তো সবে শুরু, যে মানুষ চেয়েছিল যে যারা যাবে জেলের পেছনে, সেটা শুরু হবে। দ্রৌপদী, টিএমসি দুর্নীতির শেষ নেই, লিস্ট ইজ এন্ডলেস। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার অনুমানে কোন কোন কেসে অভিষেক ব্যানার্জিকে জেলের ভেতরে দেখা যেতে পারে, আপনি কি বলবেন? একটা কথাও বলবো না, আমি এই নিয়ে কোনো কথা বলবো না। অভিষেক ব্যানার্জি কি করেছে, কি করেনি, বীর দর্পে লোকের সামনে দাঁড়িয়ে বলেছে যদি প্রমাণ দিতে পারে তাহলে ওকে ফাঁসি দেওয়া যেন হয়। তো আমরা তো আর অমানবিক সরকার নই, এবং আমরা কোনো কিছু দাবিও করি না। আমরা শুধু কেন্দ্রীয় এজেন্সির মতন যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দেবো, এবং এভিডেন্স কেন্দ্রীয় এজেন্সি জোগাড় করবে,
পুলিশ সাহায্য করবে যেখানে পুলিশ এতদিন সাহায্য করেনি। তোমরা দেখতেই পাচ্ছ পুলিশ যদি করতে চায় বা করতে দেওয়া হয় পুলিশ কি করতে পারে। তো সেইটাই এই প্রথম তো এখন দিন 4-5 ট্রেলার চলছে। 10 তারিখ থেকে মুখ্যমন্ত্রী কাজ শুরু করেছেন, আজকে বোধহয় 19 তারিখ, 9টা দিনে তো সবে ট্রেলার শুরু হচ্ছে। এবার সিনেমাটা দেখতে থাকো, মেগা সিরিয়াল হচ্ছে, চলবে। ছাত্রবাদী পুলিশের কথা বললেন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবলিশ করে দিয়েছে কমপ্লিটলি। এ ব্যাপারে কিছু বলুন, এ ব্যাপারে আপনার মতামত। আমি এটা ডিটেলসটা এখনো জানি না, আমার কাছে এখনো আসেনি, তো সেজন্য এই নিয়ে আমি মন্তব্য করব না। কিন্তু আমি এটুকু বলতে পারি, মাননীয় শুভেন্দু অধিকারী সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই জন্য একেবারেই ভাবার কোনো কারণ নেই উনি কিছুই জানেন না। উনি আনারি, উনি এত বছর ধরে এতগুলো মন্ত্রিত্ব সামলেছেন, এবং খুব সম্ভবত বোধহয় 11খানা ডিপার্টমেন্ট ওনার ছিল। অ্যান্ড উনি একসঙ্গে 11টা ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে বেশ কিছু মাস কোনো রাজনৈতিক দল না করে উনি তাও মানুষের সেবা করেছেন। এবং উনি যে ফ্যামিলিতে বিলং করে, এখন তো একটা কথা উঠেছে, তৃণমূলের লোকজনরা খুব ক্ষীণ গলায় বলছে যে না ওনাকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীকে নাকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি তৈরি করেছিল। এটা যে কত বড় মিথ্যে কথা, এটা আমি ব্যক্তিগতভাবে জোর গলায় বলতে পারি যে অধিকারী ফ্যামিলি মেদিনীপুরে আনক্রাউন্ড কিং বললে বা আনক্রাউন্ড রয়্যালটি বলে কম বলা হবে। ওখানে মেদিনীপুরে অধিকারী ফ্যামিলিকে চেনে না, বা অধিকারী ফ্যামিলি ব্যক্তিগতভাবে তাদের জীবন ছোঁয়নি। আমি শুধু টাকা পয়সার ব্যাপারে বলছি না, যে তাদের জীবন ছোঁয়নি মেদিনীপুরে কোনো খুব কম লোক আছে। আর তমলুক বলো, কাঁথি বলো, নন্দীগ্রাম বলো, নন্দকুমার বলো, কোনোটাতে মানে অধিকারী ফ্যামিলি বলতে তারা ধরেই নেয়। এটা শুধু জমিদারির ব্যাপার নয়, শুধু মানে শিশির অধিকারী থেকে আরম্ভ করে ওনার স্ত্রী মীনাক্ষী দেবী বোধহয় না গায়ত্রী দেবী, আমি ঠিক মনে পড়ছে না আমার নামটা, ওনাকে শ্রদ্ধা করা, ওনাদের 3 ছেলেকে শ্রদ্ধা করা। এবং শুভেন্দুদার কথা আমি একটা ছোট গল্প বলছি। 2009 সালে তখন আমি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে আমি নন্দকুমারে পাবলিক টয়লেটস ইনস্টল করতে গিয়েছিলাম, এবং ফিরে আসছি একটা মাঠে দেখলাম কোনো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। তো আমি আমার লোকাল আমার সঙ্গে যারা ছিল আমি জিজ্ঞেস করেছিলাম, যেটা পলিটিক্যাল কাজে কিন্তু যাইনি, যদিও আমি পার্টির মেম্বার, আমি এটা গেছিলাম চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে। বলে আসবে কি মেজো খোকা আসবে। তো আই ওয়াজ ওয়ান্ডারিং মেজো খোকা কে। তো আমি তখন অতটা আমি জানতাম অধিকারী ফ্যামিলি, হলদিয়া, তমলুক আমাদের বিজনেস ফ্যামিলি আমি যথেষ্ট ভালো করে জানি ওরা কারা, কিন্তু শুভেন্দুদাকে যে বুবাই বলে বা মেজো খোকা বলে আমি জানতাম না তখন। তো এবং মেজো খোকা আসবে যে জানাচ্ছে আমাকে, আমার যে লোকাল ড্রাইভার, তার চোখে মুখে আবেগ, যে মানে এমন কেউ রাজপুত্র আসবে এরকম একটা চোখে মুখে আমি তার আবেগ দেখতে পাচ্ছি। বলতে বলতে লম্বা সাদা গাড়ির কনভয় ঢুকলো। আমি কিন্তু দূর থেকে দেখছি, উনি আমায় চেনেন না শুভেন্দুদা, বা আমার স্টেজে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি শুধু স্টেজ দেখছি, মানে এমন নয় দ্যাট হি ওয়াজ পুটিং আপ আ শো বা এনিথিং লাইক দ্যাট। এবং আমি তোমাকে কি বলবো, যিনি পুরো মাঠ মানুষে ভরে গেল, এবং তাকে জড়িয়ে ধরবে, কারণ উনি পাড়ার ছেলে, উনি ওইখানকার মানে মেজো খোকা, তাকে যে ওই যে মানুষের আবেগ, সেটা কোনো একটা নেতা অন্য কারোর জন্য তৈরি করে দিতে পারে না। ওনার একটা কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্স বলে, এবং গতকাল ওনার বাবা মা এবং লিপস অ্যান্ড বাউন্সকে নোটিশ পাঠানো হয়েছে। সত্যি আপনি কি আমাদের কিছু বলতে পারবেন যে এই কোম্পানিটা কি, এটার কি প্রোফাইল, এটার কি ব্যালেন্স শিট, কি করে? না, আমি কিছুই বলবো না, বলতে পারলেও বলবো না। তার কারণ আমি মনে করি যে এটা, আমি খুব বই পড়তে ভালোবাসি, তো কোনো ক্রাইম ডিটেকটিভ পড়তে গেলে, মানে থ্রিলার পড়তে গেলে লাস্ট পেজটা দেখা একেবারেই উচিত নয়। সিমিলারলি আজকালকার দিনে যেরকম লোকের মানুষ জেনারেলি সিরিয়াল দেখে, খুব কম লোক আজকাল বই পড়ে। তো আমি বলবো সিরিয়ালের শেষের এপিসোডটা আসতে দিন। সিরিয়াল শুরু হয়েছে বেশ কিছুদিন আগে, এখন সিরিয়াল মোটামুটি এক এক সময় হয় না, সেই কি দেখায় কি মেগা এপিসোড, কয়েকটা মেগা এপিসোড এখন শুরু হবে।
মহা কিসব দেখায় না, মহা সানডে, মহা রবিবার, অমুক তমুক সবগুলো মহা এপিসোড কয়েকটা এখন দেখছেন। হতে দিন আরেকটু, সিরিয়াল শেষ হতে চলেছে, বেশি দিন লাগবে না, চিন্তা করবেন না। অনেক দিন ধরে সিরিয়ালটা দেখছেন আপনারা, কি হয়েছে সেটা আমার থেকে বেশি আপনারা, তোমার অডিয়েন্স বেশি জানে, সেই জন্য আমি নিজের মুখে কিছু বলবো না, দেখো কি হয়। বিভিন্ন কেসে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আনা হয়েছে এবং আরো হবে। এর মধ্যে জামিনযোগ্য সব থেকে বড় কেস কোনটা বলে আপনার মনে হয়? আবারও আমি জুডিশিয়াল কোনো কথাবার্তা বলতে রাজি নই। জামিনযোগ্য, জামিন অযোগ্য, এটা কোর্ট পুরোদমে কাজ করবে, এবং সেন্ট্রাল এজেন্সির পুরোদমে কাজ শুধু নয়, পুলিশ হেল্প করবে ডকুমেন্ট জোগাড় করতে। এবং আমি অবাক হব না যে অভিষেকেরই কিছু স্টাফ হয়তো হেল্প করবে ডকুমেন্ট জোগাড় করতে, যেটা আমরা এতদিন পাইনি। তো ফাঁসিটা ফাঁসি হিসেবে দেবো না আমরা, সাজা ওটা তো জনতার সাজা, আমরা কেউ নই বলবার, কিন্তু কাজটা যাতে হয় এবং সিবিআই যাতে শেষ অবধি যায়, সেটা আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এনশিওর করবেন। আরজি করে ফাইলস অলরেডি ওপেন করা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী ওপেন করেছে, আজকে তার শুনানি। বিজেপির উদ্দেশ্য কি অভিষেক ব্যানার্জিকে লম্বা সময়ের জন্য জেলে রাখা, না জেলের ভয় দেখিয়ে রাজনীতি থেকে সাইড করে দেওয়া? বিজেপির উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মানুষের সেবা করা। পশ্চিমবঙ্গ মানুষের সেবা করতে গেলে পশ্চিমবঙ্গের মানুষকে যারা এতদিন ঠকিয়েছিল, যারা এতদিন অত্যাচার করেছিল, যারা এতদিন বিভিন্ন রকম অন্যায় করেছে পশ্চিমবঙ্গের মানুষের ওপর, সেইটাকে সোজা করে দেওয়া, ঠিক করে দেওয়া, এবং তাতে যদি কিছু লোককে জেলে যেতে হয় তারা যাবে, এবং জেল থেকে না বেরোয় সেটারও ব্যবস্থা করা হবে পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা অনুসারে। সদরপতি, মনস্তত্ত্বর দিক থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। মমতা ব্যানার্জি একটা গণনেত্রী, স্ট্রিট পলিটিশিয়ান, রাস্তা থেকে পলিটিক্স করে উঠে এসে উনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অভিষেক ব্যানার্জি তা নয়, সোনার চামচ নিয়ে জন্মেছেন। কিন্তু কাল যদি অভিষেক ব্যানার্জি জেলে যায়, তাহলে জেলে থাকার যে শারীরিক এবং মানসিক ভার কি সইতে পারবে? বি, সইতে পেরে তারপর বেরিয়ে এসে ওনার মধ্যে কি সেই জিনিসটা আছে যে একটা আরো নতুন দল তৈরি করা, নব টিএমসি তৈরি করা, তাকে শক্তিশালী বিরোধী দল বিজেপির মতন জায়েন্টের সামনে শক্তিশালী বিরোধী দল করে 2029-এ একটা হাড্ডাহাড্ডি লড়াই বাংলা আবার দেখবে? আমার 5 পাতার সিভির মধ্যে, আমার ইন্ট্রোডাকশনে বা আমার প্রোফাইলের মধ্যে কোথাও মনস্তত্ত্ববিদ লেখা নেই। যেন তুমি কেন যে আমাকে মনস্তত্ত্ববিদ বানিয়ে দিচ্ছ, বা আমাকে কেন যে ফিউচার বলতে বলছো আমি ঠিক জানি না, আমি জ্যোতিষ চর্চাও করি না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সোনার চামচ নিয়ে জন্মেছে না রূপোর চামচ নিয়ে জন্মেছে, সেটা নিয়েও আমি মন্তব্য করব না। তবে যারা আমাদের দলে এসেছেন আগে, তারা প্রত্যেকেরই মানে একটাই কথা ছিল, মানে যাদের সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করার আদেশ পেয়েছি, যেমন মুকুলদা, এক সময় আমি মুকুলদার সঙ্গে 2015-র এন্টায়ার পঞ্চায়েত ইলেকশন, 2018-র এন্টায়ার পঞ্চায়েত ইলেকশন, আমি মানে এন্টায়ার পেপার ওয়ার্ক আমি ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছি এই ব্যাপারে। তো সেই জন্য তখন আমি বলতে শুনেছি যে এদের কাউ কিন্তু মমতা ব্যানার্জির বিষয়ে অভিমান হয়তো ছিল, যে কেন একটা মানে তারা যারা মমতা ব্যানার্জির অসময় ছিল তাদের উপরে কেন অভিষেক ব্যানার্জিকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, এটা আমার ওদের কাছে শোনা। কিন্তু আমি বাই নেচার আমি একজনের কথা শুনে আরেকজনের উপর মন্তব্য করি না। তবে এটা ফ্যাক্ট যে অভিষেক ব্যানার্জি এমন ঔদ্ধত্যমূলক মন্তব্য করেছেন মানুষের সঙ্গে, আমাদের বিষয় তো বলেইছে, সেটা আমি ছেড়েই দিলাম, বিজেপির বিষয়ে বলেছে সেটা আমি ছেড়ে দিলাম, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারে এমন ঔদ্ধত্যমূলক মন্তব্য উনি করেছেন, সেটা অনেক মানুষের হায় পড়ে, দুঃখ পায় যখন মানুষ, চোখের জলের দাম বা মানুষের একটা হায়, এগুলো কিন্তু মানে যার জন্য হয়েছে, যার জন্য সে মানুষটা কষ্ট পেয়েছে, অজান্তেও অভিশাপটা লেগে যায়।
আর এখানে তো বেশ কিছু মানুষ জ্ঞানত অভিষেককে অভিশাপ দিয়েছে। তো সেই জন্য আমি বলতে পারবো না যে জেলে গেলে কি হবে, জেলে গেলে তারপর কি এফেক্ট হবে।